নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ কিশলয়ের অগ্নিবাণে আমি বেশ কয়েকটা বড় ব্রেকিং নিউজ নেব। বিজেপি নিজের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেই প্রার্থী তালিকার দিকেও নজর থাকবে এবং নজর থাকবে ভবানীপুরের দিকে, কারণ ভবানীপুরে কোথাও যেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে চলেছেন বলেই প্যানিক বলে যে বাটনটা বা বোতামটা রয়েছে সেটা বারবার প্রেস করছেন বা চিপছেন তৃণমূলের নেতারা, বাঁচাও বাঁচাও বলে। এই সমস্ত কিছুতে নজর দেব, কিন্তু তার আগে হেডলাইন্স। দ্বিতীয় দফায় 112 নাম ঘোষণা বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় 112 জনের নাম ঘোষণা। মোট 256 জন প্রার্থীর নাম ঘোষণা গেরুয়া শিবিরের। এখনো 38 জন প্রার্থীর নাম প্রকাশ বাকি। প্রার্থী নিশীথ প্রামাণিক, অর্জুন সিং, তাপস রায়, দিব্যেন্দু অধিকারী। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ। মাথাভাঙায় নিশীথ প্রামাণিক, নোয়াপাড়ায় অর্জুন সিং, ব্যারাকপুরে কৌস্তব বাগচি, রাজারহাট গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারি, মানিকতলায় তাপস রায়, হাওড়া শ্যামপুরে হিরণ, এগরায় দিব্যেন্দু অধিকারী, সোনারপুর দক্ষিণে প্রার্থী রূপা গাঙ্গুলি। 25,000 ভোটে হারাবো, আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। দিল্লি থেকে ফিরেই প্রচার শুরু শুভেন্দু অধিকারীর। ভবানীপুর থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু। ভবানীপুর জুড়ে শুভেন্দুর নামে জয়ধ্বনি। মমতাকে চাপে ফেলে হাই ভোল্টেজ প্রচার শুভেন্দুর। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর, এটাই মূল উদ্দেশ্য আমাদের। ভবানীপুর নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতার বক্তব্য। ভবানীপুরে শুভেন্দুর মুখোমুখি মমতা। ভয় ভবানীপুর নিয়ে সুব্রত বক্সির কার্যালয়ে বিশেষ বৈঠক তৃণমূলের। বৈঠক চলাকালীন একাধিকবার ফোন মমতার, বাড়ি বাড়ি গিয়ে প্রচারের নির্দেশ। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে। পার্টি আমি সৈনিক একটা কিন্তু, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা। রিপাবলিক বাংলার খবরেই শিলমোহর। অধীর চৌধুরী এবার বহরমপুর বিধানসভায় কংগ্রেসের প্রার্থী। 30 বছর পর বিধানসভায় কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী প্রার্থী হওয়ার কথা নিজেই জানান প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার ভয় পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঘ, ভাল্লুক বা ওরাং ওটাং ডাইনোসর কাউকে ভয় পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভয় পাচ্ছেন নিজেকে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া, সেই হাওয়া ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মুখ্যমন্ত্রী নিজে বুঝতে পারছেন যে তার বিরুদ্ধে এবার তার নিজের দলেরই একাংশ দাঁড়িয়ে পড়বে। অন্যান্য জায়গায় দাঁড়িয়ে পড়তেই পারে, অন্যান্য জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব খুব সাধারণ একটি জিনিস তৃণমূল কংগ্রেসে, কিন্তু এবার মনে হচ্ছে ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা চোরা স্রোত কাজ করছে, এবং এই চোরা স্রোতটা দলের একাংশ হয়তো দীর্ঘদিন ধরে প্রশ্রয় দিয়েছে, উস্কে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানীপুরে হাঁটছেন, এটা শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে বলতেই পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্কের নিরিখেও হারছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এটা জানেন, এবং জানেন বলে আজকে দফায় দফায় সুব্রত বক্সিদের যে বৈঠক, সেই বৈঠকের সূত্রের খবর, একদম ভেতরের খবর, সেখানে যারা বসেছিলেন, উপস্থিত ছিলেন, তাদের খবর মমতা বন্দ্যোপাধ্যায় ঘন ঘন টেলিফোন করেন। ঘন ঘন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকেই টেলিফোন করেন না। এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে এবার শুধুমাত্র প্রেস্টিজের ইস্যু না, এবার আমি বিরোধী নেত্রী থাকবো না, আমিও হয়তো বিধানসভার বাইরে থাকবো, হয়তো আবার আমাকে রাজ্যসভায় বা লোকসভায় যেতে হবে, তার লড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বুঝতে পারছেন যে ম্যাজিক ফিগার ক্রস করতেও এবার কাল ঘাম ছুটবে তৃণমূল কংগ্রেসের। এরা প্রতিবেদন দেখবে, এবং তারপর বিজেপির দ্বিতীয় দফায় যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে 112 জনের, সেই নামগুলো আপনাদের সামনে আবার আমি পড়ে শোনাবো, এবং তার পাশাপাশি চমক কি জানাবো। কারা মার্ডার করলো, কিভাবে
এটা আমরা যা অনুভব করছি সম্পূর্ণ আমাদের এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই অশান্ত হচ্ছে বাংলা। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের কারণে বাংলার দিকে দিকে আগুন জ্বলেছিল, এবার বোমা আর মৃত্যু। হারোয়ায় সাত সকালে তৃণমূলের বুথ সভাপতির ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। বুধবার রাতে সুস্থ সবল দেগঙ্গার বাড়ি থেকে বেরোয় মশিউর কাজী। আজ সকালে হারোয়া থেকে উদ্ধার দেহ। এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। এই যে হারোয়া বা দেগঙ্গা, সেখানে কিন্তু প্রার্থী পরিবর্তন করা হয়েছে। শাসক দল একটা চাপা কোন্দল রয়েছে। তৃণমূলের একাংশ বলছেন তৃণমূলের অপর গোষ্ঠীর দিকে। তৃণমূল নেতার খুনে উঠে আসছে সেই তৃণমূলেরই নাম। কারা মার্ডার করলো, কিভাবে? এটা আমরা যা অনুভব করছি সম্পূর্ণ আমাদের এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। আমাদের তৃণমূল কংগ্রেসের দেগঙ্গা ব্লকের নতুন সভাপতি হয়েছেন সুব্রত বোস কৃষ্ণ। উনি সভাপতি হবার পরই আমাদের অঞ্চলে অশান্তি গ্রুপবাজি লেগেই আছে। তারই ফল স্বরূপ আজকে আমাদের মসুর এই খুন হয়ে গেল। আপনাদের অভিযোগ যে ব্লক সভাপতির হ্যাঁ, ইন্ধনেই অনুগামীদের খুন করা হয়েছে। খুন নিয়ে কথা হচ্ছে আর ভাঙড়ের নাম হবে না, তাতে বোধ করি ভাঙড় নিজেও অপমান বোধ করবে। বোমা শিল্পের বদান্যতায় কেঁপে উঠল দক্ষিণ বামুনিয়া। পাঁচিলের ভিতরে সেখানে বোমা বাঁধা হচ্ছিল বলে কিন্তু আইএসএফ এর অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, ভাঙড়ের পুলিশ আধিকারিকরা রয়েছেন, ডগ স্কোয়াড বা বম স্কোয়াডের যারা রয়েছে, যে এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কিভাবে ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাস্থলে কি কি নমুনা রয়েছে বা কোথা থেকে সেই যে সরঞ্জাম, বোমা সরঞ্জাম কোথা থেকে আনা হয়েছিল বা কোথা থেকে কেনা হয়েছিল সেই বালগুনি, তারও কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। টিএমসি হারমাত বাহিনী বোম মজুত করার জন্য বাইরে থেকে ওখানে বোম বাঁধছিল। রাত 1টার সময় বোম বাস্টিং হয়ে একটা ছেলে আহত হয়েছে, একটা আহত হয়েছে। সেই কারণে আইএসএফের নেতা আবুল খায়ের সেখানে গিয়েছিল দেখতে যাওয়ার কারণে ওই দূর লোকজনলে ওই আবুল খায়ের মেরেছে। তৃণমূলের মদতেই বাংলার মাটি বারে বারে রক্তাক্ত হচ্ছে, অভিযোগ বিরোধীদের। তৃণমূলের কর্মী খুন হয়েছে মানে নির্ঘাত তৃণমূলেরই কেউ যুক্ত। বোমা তৃণমূল ছাড়া কে বাঁধবে বাংলায়? শুরু এগুলো পিছনে শুরু হয়েছে। খালি নির্বাচন কমিশন দেখুক বাংলায় কোন বাংলায় ভোট করতে এসছে। বোম তৈরি করছিল সরকার সাহেবের লিডার, মানে নেতারা, সরকার সাহেবের নির্দেশই হচ্ছিল। তাদের তৈরি করা বোমে তারা উড়েছে। কটা লাশ পড়েছেন বোঝা মুশকিল, গায়েব করে দিয়েছে। বাংলার নির্বাচনে বোমা ট্র্যাডিশন বজায় রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। বাংলায় শান্তি ফিরুক, জঙ্গল রাজ শেষ হোক, সেটা কি চান না মমতা বন্দ্যোপাধ্যায়? ক্ষমতায় টিকে থাকতে দায়িত্ব নিয়ে বাংলাকে গুন্ডাদের হাতে তুলে দিয়েছেন মাননীয়া। রিপাবলিক বাংলা। আমি একদম সরাসরি বিভিন্ন যারা প্রার্থী এই মুহূর্তে রয়েছেন তাদের কাছে যাব, কিন্তু তার আগে একবার জানিয়ে দিতে চাই, বিজেপি নিজের দ্বিতীয় দফার যে তালিকা, সেই তালিকা প্রকাশ করেছে। বহু প্রতীক্ষিত এবং এই প্রথম দীর্ঘ সময় ধরে ছাড়াই বাছাই, তার ব্যাকগ্রাউন্ড চেক, বিধানসভা এলাকা থেকে তাদের হয়ে কতজন কথা বলছেন, কতজন মণ্ডল সভাপতি কথা বলছেন, এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে একদম প্রধানমন্ত্রীর ক্লিয়ারেন্স নিয়ে এই ভোটার লিস্টের মতন প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করেছে। দ্বিতীয় দফায় এই মুহূর্তে 112 জনের নাম রয়েছে। 112 জনের নাম, 38 জনের নাম এই মুহূর্তে নেই। 38টি আসনে এই মুহূর্তে এখনো বিজেপি প্রার্থী দেয়নি। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ। উল্লেখযোগ্যভাবে 112টির মধ্যে থেকে বেশ কয়েকটি আসন এরকমও রয়েছে যেখানে অনেক চমকের কথা শোনা যাচ্ছে। এই মুহূর্তে কাশীপুর বেলগাছিয়া থেকে রিতেশ তিওয়ারি আমাদের সঙ্গে একদম সরাসরি রয়েছেন। রিতেশ দাকে আমি বহুদিন পরে লাইভ টেলিভিশনে রিপাবলিকে এরমভাবে বক্তা হিসাবে দেখছি। রিতেশ দা, কি বলবেন? প্রথম প্রতিক্রিয়া কি? থ্যাংক ইউ ময়ূক, থ্যাংক ইউ রিপাবলিক। আপনার এত দিনের মানে দের আয় দুরুস্তায়ের মতন, মানে বহুকাল ধরে আপনি বিজেপি দলটা করছেন। হয়তো যখন একজন দুজন বিজেপি দল করে, বিজেপি দল করলে প্যাক খায় লোকে, বিজেপি খায় না মাথায় দেয়, এরকম একটা পরিস্থিতি। তখন আমার মনে আছে যে রাহুল সিনহা, রিতেশ তিওয়ারি, শ্রমিক ভট্টাচার্য, এরকম কয়েকজন দলটা করছে।
আজ দল কি পুরস্কার দিল, প্রমাণ করতে পারবেন? তাতে তাতে আর একটা নাম ছিল তথাগত রায়, মানে এটা সেকেন্ড ফেজের ক্ষেত্রে যে নামগুলো তুমি বললে তাতে তথাগতদার নামটাও থাকা উচিত। হ্যাঁ, দেখো, দীর্ঘদিন ধরে এই পার্টিটা করেছি আমি, টেন্ডার এজে বিজেপি হয়ে করেছি, শুরু করেছিলাম 14-15 বছর থেকে এই পার্টিটার সঙ্গে সম্পর্ক, এবং একজন সাধারণ কর্মী হিসেবে আমি বুথ 1989 সালে লোকসভা নির্বাচন, শান্তিলাল জৈন আমাদের তখন উত্তর পশ্চিম লোকসভা, তখন আমি বুথে বসেছিলাম, সেখান থেকে রাজনৈতিক যাত্রা শুরু। তারপরে দীর্ঘদিন তোমাদের সাথে স্টুডিওতে, এবং পার্টি পরবর্তীকালে পার্টি বিভিন্ন দায়িত্ব দিয়েছে। আমি প্রায় 9 বছর দলের সম্পাদক ছিলাম, প্রায় 2.5 বছর পার্টির ভাইস প্রেসিডেন্ট ছিলাম, দুবার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার মতো একজন সাধারণ মানে ছেলে, যার বাবা আসাম থেকে কলকাতায় পালিয়ে এসেছিলেন শুধুমাত্র প্রাণে বাঁচার জন্য, 1962 সালে চায়না আক্রমণ করে যেদিন, সেদিন আমার বাবার আসাম পুলিশে জয়েনিং ছিল। তিনি শুধু প্রাণে বেঁচে বাঁচার জন্য তিনি সেদিনকে তেজপুর থেকে পালিয়ে কলকাতায় এসেছিলেন। সেই পরিবার থেকে পরিবারের একজন ছেলে, যিনি রেলে চাকরি করতেন। আমার পরিবারে কেউ রাজনীতি করেনি, আমি সেলফমেড বলতে পারেন। তো বিজেপি যেটা প্রায় করে থাকে, নরেন্দ্র মোদী, নীতিন গডকরি, রাজনাথ সিং, এই রাজ্যের ক্ষেত্রে তপন সিকদার, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা, হরিপদ ভারতী, কারোর বাড়িতে কেউ রাজনীতি করেনি। দলের যারা কর্মী তারা নিজের কাজ করে এখানে এসে পৌঁছেছে। তো দল আমার মতো একজন সাধারণ কর্মীকে নেতা বানিয়েছে। লোকেরা রাস্তায় বেরোলে 2-4 জন চেনে, কথা বলে, সেটা দলের জন্যই আপনাদের কাছে দলের হয়ে আপনাদের কাছে বিভিন্ন যুক্তিতর্ক যে শোগুলো তাতে অংশগ্রহণ করার জন্য করাতে মানুষ চিনতে পেরেছে। সবই পার্টির দেওয়া, এবং পার্টি এর আগে 2বার আমায় প্রার্থী করেছিল, চৌরঙ্গিতে একটা উপনির্বাচন, একটি নির্বাচন, এবং আজ আমার নিজের কেন্দ্র কাশীপুরে প্রার্থী করলো, যেখানে আমি জন্মেছি, যেখানে বড় হয়েছি। কেউ আমায় দাদা ডাকে, কাউকে আমি দাদা ডাকি, কেউ আমায় কাকা ডাকে, কাউকে আমিও কাকা ডাকি। কিন্তু সেখানে জিততে পারবেন, এই প্রশ্নটা সবাই করছে। বিজেপি সেখানে জিতবে? 30-40 নরেন্দ্র মোদীর ফ্যাক্টর সেখানে কাজ করবে? ময়ূখ, আমি আজকে তোমার চ্যানেলের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গকে জানাচ্ছি, 45 দিন পর 4 মে আমি আবার আপনাদের সামনে আসব। নিশ্চিতভাবে আমি বিধায়ক হব, আর কলকাতা চমকে দেবে, শুধু কাশীপুর নয়, কলকাতা চমক দেবে। কলকাতা বিভিন্ন কেন্দ্রের যে রেজাল্ট বাংলার মানুষকে সেটা দেখাবে। আমরা এই নির্বাচন জিতবো, তার অনেকগুলো প্যারামিটার আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তুমি দেখবে 17-18 মিনিট তিনি বক্তৃতা করেছেন। সেই 17-18 মিনিটের প্রথম 15 মিনিট তিনি 15 বছরের মুখ্যমন্ত্রী, তিনি নির্বাচনে যাচ্ছেন আর বিজেপিকে গালি দিলেন। সেটা থেকে তিনি উপলব্ধি করেছেন যে মানুষ তার সাথে নেই। সেখানে তিনি দাঁড়িয়ে কাকে ডিফেন্ড করছেন? তো তিনি নন্দিনী চক্রবর্তীকে ডিফেন্ড করেছেন, তিনি বিনীত গোয়েলকে ডিফেন্ড করেছেন। কে বিনীত গোয়েল? এই বিনীত গোয়েল যে পশ্চিমবঙ্গে যে বিগত দিনে আমার চোখে দেখা স্বতঃস্ফূর্ত আন্দোলন, আরজি করের ওই ঘটনার পর আমি দেখিনি যে দলের ঝান্ডা বাদ দিয়ে এত বড় আন্দোলন কেউ করেও কখনো হতে পারে। সেটা রাজ্যের মানুষ দেখেছে। ওই ঘটনায় প্রকৃত দোষীরা আজকে সাজা পেল না, তার কারণ হচ্ছে বিনীত গোয়েল। গোটা তথ্য লোপাট করা হয়েছিল যার নেতৃত্বে, তার নাম বিনীত গোয়েল। আজকে তিনি তাকে ডিফেন্ড করছেন, কারণ এই সমস্ত দুষ্ট অফিসাররাই সরকারকে টিকে রেখেছে। আর নন্দিনী চক্রবর্তী, তিনি সিএস না মমতা ব্যানার্জি সিএ, এটা বোঝাই যেত না। সুতরাং এই সব মানুষ দেখেছে, এটা তৃণমূল কংগ্রেসের নেগেটিভ। মানুষ দেখেছে গরু চুরি, কয়লা চুরি, পাথর চুরি। উল্টো দিকে আমরা যাচ্ছি পজিটিভ ইস্যু নিয়ে। আমাদের ভিশন ক্লিয়ার, কারণ আমরা বলছি সরকার আসার 45 দিনের মধ্যে এই রাজ্যে 6 লক্ষ সরকারি পদ যেগুলো শূন্য আছে, সেখানে আমরা স্বচ্ছতার সাথে আমরা এই রাজ্যে, এই সরকার বিগত 15 বছরে। ঠিক, এটা তো আমার শেষ প্রশ্ন। বিজেপিতে অনেক কর্মী হয়তো বসে গেছেন, অনেক কর্মী হয়তো দুঃখ পেয়েছেন, অনেক কর্মী হয়তো
বহুদিন ধরে এই মুহূর্তে দলটা করছেন কিন্তু হয়তো সুযোগ পাননি। আপনাকে দেখে কি সেই নেতাদের, সেই কর্মীদের বা যারা হয়তো একটা টিকিট ছেড়ে দিন একটা কোনো পদও পাননি, তাদের কি শেখা উচিত? কি বার্তা দেবেন সেই সমস্ত পুরনো প্রাগৈতিহাসিক কর্মীদেরকে? দেখুন, যেদিন এই রাজ্যের শ্রমিক ভট্টাচার্য দলের সাংসদ রাজ্যসভার সাংসদ পদ পেয়েছিলেন, সেই দিন থেকে সেই সমস্ত প্রান্তিক কর্মীরা যারা বিগত ৮-১০ বছরে দলের থেকে কাজের বাইরে চলে গেছিলেন, তারা আশার আলো দেখতে শুরু করেছিলেন। পরবর্তীকালে শ্রমিকদের সভাপতি হওয়ার পর সেই উন্মাদনা আরো বাড়ে এবং সেটা আমরা আরো একবার দেখলাম যেদিন দল রাহুল সিনহাকে, আমাদের সিনিয়র লিডার রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠিয়েছে এবং শ্রমিকদা যেদিন থেকে সভাপতি হয়েছেন তারপর থেকে আপনারা দেখুন লাগাতার নতুন পুরনো সমস্ত বিভেদ মিটিয়ে দিয়ে সকলকে সঙ্গে নিয়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের মতো একটা স্বৈরাচারী সরকার, একটা অটোক্রেটিক গভর্নমেন্টকে সরিয়ে শুধুমাত্র যে কোনো মূল্যে এই রাজ্যের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য এই লড়াই লড়ছি। তাতে নিশ্চিত সকল কর্মীরা যারা 1980 সাল থেকে এই পার্টির জন্মলগ্ন থেকে এই পার্টির সঙ্গে ছিলেন, তারা নিশ্চিতভাবে দলকে ক্ষমতায় আসায় তারা দলের পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ। রিতেশ তিওয়ারি আমাদের সঙ্গে ছিলেন কাশীপুর থেকে। রিতেশ তিওয়ারি কি পারফরমেন্স দেবেন সেই দিকে আমাদের নজর থাকবে, কিন্তু এই মুহূর্তে আরেকজনের প্রতিক্রিয়া আমরা নিয়ে নেব। অর্জুন সিং দীর্ঘদিন ধরে লড়াইটা করছেন উত্তর 24 পরগনা। অর্জুন সিংকে আবার টিকিট দেওয়া হয়েছে। অর্জুন দা, পজিটিভ না নেগেটিভ? যেখানে টিকিট চেয়েছিলেন সেখানে টিকিট পেলেন, যেখানে টিকিট দেওয়া হলো সেখানে কি খুশি হলেন? আর যদি হন, জেতাতে পারবেন দলকে? দেখুন, প্রথমে তো আমি বলেছিলাম যত যে জায়গা টপ সিটগুলো থাকে সেখানে প্রত্যেকটা নেতাকে দেওয়া উচিত যারা নেতৃত্ব দিচ্ছেন। তো ব্যারাকপুরেতে এমন কোনো টপ সিট ছিল না, এই জন্যে যেখানে দিয়েছে দল সেটা আমি মনে করি পশ্চিম বাংলায় এখন পরিবর্তনে যে একটা আবেগ হচ্ছে, সেই আবেগের মধ্যে ব্যারাকপুরে 7টা সিটই আমাদের পক্ষে আছে। আর নোয়াপাড়াতে এমন একটা সিট যেখানে প্রায় 45,000-এর উপরে ভুয়া ভোটার, ফলস ভোটার, ডেড ভোটার ওখানে আজ ছিল, সেটা বাদ করে দিয়ে সেই জন্য ওখানে নোয়াপাড়া, ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়া, নৈহাটি এই সব জায়গাতে ভুয়া ভোটারের 6 লাখ ছিল। আমাদের শুধু এই ব্যারাকপুর লোকসভার মধ্যে 2.25 লাখ ভোটার ফলস ভোট ছিল, মরা ভোট ছিল, ডেড ভোটার, ট্রিপল ভোটার এন্ট্রি ছিল, সেটা বাদ হয়েছে। এই জন্যে আমি মনে করি কি ব্যারাকপুরে কোনো সিটটা, কেন তৃণমূল তো ছাপ্পা ছাড়া জিততে পারবে না, কোনো সিটটা এখন তৃণমূলের পক্ষে নেই। অর্জুনদা, আমার শেষ প্রশ্ন অর্জুনদা আপনাকে, এই মুহূর্তে উত্তর 24 পরগনা নিয়ে পার্থ ভৌমিক এবং বাকিরা অত্যন্ত কনফিডেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উত্তর 24 পরগনার যে গোটাটা, যে ভোট মেশিনারি, যেটা আপনাদের বিখ্যাত ভোট মেশিনারি শব্দটা, সেটা নিজে দেখছেন। কি মনে হয় আপনার প্রাক্তন দল আপনাকে আবার ছাপিয়ে যাবে? দেখুন, মমতা ব্যানার্জি যদি কনফিডেন্স থাকতেন তাহলে এই কথাটা বলতেন না কি ভবানীপুরে 1 ভোটে জিতলে উনি জিতবেন, তাহলে উনি বলতেন আমি 50,000 ভোটে জিতবো। তার মানে মমতা ব্যানার্জি তার দলের কনফিডেন্স নেই, উনি জিতবেন না, উনি সরকার করতে পারবেন না। এই জন্য ফ্রাস্ট্রেশনে আবল তাবল রোজ বক্তব্য দিচ্ছেন। নিজে ফাইল চুরি করার পরেও আজকে ওনার লয়াররা, অ্যাডভোকেটরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে শুধু টাইম নিয়ে যাচ্ছে, কিন্তু টাইম নিলে উনি বা ওনার সরকার বাঁচবে না। মানুষ এখন টাইমটা ওনাকে দেবে না। 2026-এ 4 মে মমতা ব্যানার্জি বিদায় নিশ্চিত আছে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ অর্জুন সিং আমাদের সঙ্গে ছিলেন এবং তার পাশাপাশি স্টুডিওতে যারা রয়েছেন তাদের সাথেও আলাপ করিয়ে দেবো। রয়েছেন দীপক বর্মন এই মুহূর্তে বিজেপি প্রার্থী ফালাকাটার, রয়েছেন কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র, মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী এই মুহূর্তে রয়েছেন, অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, নবনীতা চ্যাটার্জি আইনজীবী এবং তাপস ব্যানার্জি আইএসএফ এর রাজ্য কমিটির সহ সভাপতি এই মুহূর্তে রয়েছেন। আমি দীপক বর্মন আপনার থেকে প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে আপনাকে আমি ছেড়ে দেবো। কি মনে হচ্ছে, উত্তরবঙ্গে মোটামুটি সিট সব ঘোষণা হয়ে গেল,
হারবেন আপনারা না জিতবেন? তৃণমূল কংগ্রেস খুব কনফিডেন্ট উত্তরবঙ্গ নিয়ে, আবার বিজেপিও দেখছি প্রচন্ড কনফিডেন্ট হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ নিয়ে। আলটিমেট কি হবে? দেখুন, উত্তরবঙ্গ নিয়ে তৃণমূল কনফিডেন্ট থাকতেই পারে, কারণ তাদের হাতে সরকার আছে, তারা ভেবেছে পঞ্চায়েত ইলেকশনের মতো এই ইলেকশনটাকেও তারা করে নেবে, সে কারণেই কনফিডেন্স ওদের বিল্ড করেছে। আদারওয়াইজ তাদের কোনো জনভিত্তি নেই। বিজেপির এখানে যে 54টা সিট আছে এবং শামসেরগঞ্জ ফারাক্কা ধরে আমরা 56টা সিটের হিসাব বরাবর করি, এটুকু শুধু বলতে পারি উত্তরবঙ্গে এইবার তৃণমূল কংগ্রেস 2 অঙ্কের সংখ্যায় পৌঁছতে পারবে না। এবারে তারা বলবে কোন অঙ্কে। আমরা যদি শিলিগুড়ি পর্যন্ত দেখি, তারা এখানে একটিও সিট পাবে কিনা সেটা তারা বিপক্ষে গৌতম দেব দাঁড়িয়েছে, ফুলবাড়ি ডাবগ্রামে আর গৌতম দেব নেই কিন্তু। দীপক বর্মন, দেখুন গৌতম দেব গতবার ডাবগ্রামে হাবুডুবু খেয়ে এবারে শিলিগুড়িতে গেছে, সেখানেও মহানন্দার জল তাকে খেতে হবে, সেটা তিনি ভালো করে জানেন, কিন্তু তার উপরে নির্দেশ ছিল আপনাকে দাঁড়াতেই হবে, সে কারণেই তিনি বাধ্য হয়ে দাঁড়িয়েছেন, তার কোনো প্রকার ইচ্ছা ছিল না। এবং উত্তরবঙ্গের যতগুলো সিট আছে তার বেশিরভাগ সিটেই যারা দাঁড়িয়েছে তারা খুব ইচ্ছা করে দাঁড়িয়েছে এরকম নয়, অনেককেই বাধ্য করা হয়েছে। তো উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে জনভিত্তি, সেই জনভিত্তি আজকে নতুন নয়, এই জনভিত্তি অনেক পুরনো। আজকে 30 বছর যাবৎ উত্তরবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে এবং আগামীতেও তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গকে শুধু ব্যবহার করেছে, তারা উত্তরবঙ্গের জন্য কিছু করেনি। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের মানুষ তাদের সঙ্গে থাকবে না, এটাই স্বাভাবিক। উত্তরবঙ্গে তারা বিভেদ সৃষ্টি করেছে, উত্তরবঙ্গে তারা একটি ভাষাকে 2টি ভাষায় রূপান্তরিত করে 2টি বোর্ড তৈরি করেছে। একটি ভাষার নাম দিয়েছে রাজবংশী ভাষা, আরেকটির নাম দিয়েছে কামতাপুরী ভাষা। এবারে এই দুটো ভাষা আলাদা, সেটা কোনো শিক্ষাবিদ, কোনো ভাষাবিদ এখনো পর্যন্ত এই দুটো ভাষাকে আলাদা করতে পারেনি। একই সঙ্গে উত্তরবঙ্গে এইমস আমাদের জন্য তৈরি করার কথা ছিল, কিন্তু তিনি বললেন উত্তরবঙ্গের মানুষের জন্য চিকিৎসার প্রয়োজন নাই। তারা এখানে বনে জঙ্গলে থাকে, তারা এখানে হাতিগন্ডার যেভাবে বাঁচে মানুষেরা ওইভাবেই বাঁচবে, এর চেয়ে আলাদা কিছু নয়। তার জন্য তিনি উত্তরবঙ্গ থেকে এইমস তুলে নিয়ে গেলেন দক্ষিণবঙ্গে, কল্যাণীতে, একেবারে কলকাতার উপকণ্ঠে। একইভাবে আমরা যদি দেখি উত্তরবঙ্গের হাসপাতালগুলোতে কোনো পরিষেবা নেই। উত্তরবঙ্গের হাসপাতালের জন্য আমার এখানে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, 7-8 তলা বিল্ডিং, কিন্তু তার ভিতরে সেটার শুধু একটাই কাজ, রেফার করাই তার কাজ। সেখানে একটা সাধারণ রুগী গেলেও তাকে রেফার করে দেওয়া হয়। তার বোর্ডটা আমার কাছে আছে, সেখানে কি কি হয় আপনারা যদি দেখেন তো আপনারা বুঝতে পারবেন। সেই একটা সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে অন্তত পক্ষে একটি ডিপার্টমেন্ট তো থাকবে যেটা সুপার স্পেশাল। এখানে কোনো স্পেশাল ডক্টরই নেই, কোনো ডিপার্টমেন্ট সুপার স্পেশাল নেই বা স্পেশাল নেই। সারা উত্তরবঙ্গ জুড়ে আপনার মেরুদণ্ডের বা আপনার ব্রেনের চিকিৎসা করার জন্য কোনো সরকারি হাসপাতালে কোনো সরকারি ডাক্তার নেই। তো উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে কেন পছন্দ করবে, কেন ভোট দেবে? অপরদিকে আমরা উত্তরবঙ্গে যদি দেখি, এই যে তোরসা নদী, তিস্তা নদী সহ, এই যে রায়ডাক সহ এই নদীগুলোর বালু, কিন্তু তৃণমূল কংগ্রেস তো বলছে আপনাকে এলাকাতেই দেখা যায় না। তৃণমূল কংগ্রেস তো এটাও বলছে যে আপনাকে এলাকায় দেখা যায় না, নেগেটিভ রিপোর্ট আছে আপনার বিরুদ্ধে। এটা কি ঠিক না ভুল? এরকম কোন রিপোর্ট তাদের কাছে আছে কিনা জানা নেই, আমার কাছে এরকম কোনো রিপোর্ট নেই। ফালাকাটার মানুষ তাদের যে কোনো প্রয়োজনে আমাকে বরাবর পেয়েছে, সারা বৎসর পেয়েছে, 5 বছর যাবতই পেয়েছে। তারা মন গড়া কথা তুলে ধরলে সেটা নিয়ে কিছু বলবার নেই, কিন্তু তারা নদীগুলোকে থেকে বালু তুলে তারা আজকে নদীর গতিপথ পরিবর্তন করে দিয়েছে। গত 2019 সালে আলিপুরদুয়ার জেলা পরিষদ নিজে তারা একটা সার্ভে করে 59টি ব্রিজকে
তারা দুর্বল সেতু হিসাবে চিহ্নিত করেছিল। সেই 59টি ব্রিজের 2019 থেকে 26 একটি ব্রিজও তারা তৈরি করেনি। আজকে থেকেও তারা যদি তৈরি করা শুরু করে, তাও প্রতি বছর একটা ব্রিজ, শেষ ব্রিজটা তৈরি হবে এই শতক পেরিয়ে। আজকে ফালাকাটার মতো জায়গায় প্রায় 10খানা দুর্বল সেতু আছে, তার মধ্যে একখানা কয়েকদিন আগে ভেঙে পড়েছে। সেখানে এখন আমরা আবার প্রাগৈতিহাসিক যুগে চলে গেছি, সেটাতে একটা বাঁশের সাঁকো বানিয়ে তার উপর দিয়ে যাতায়াত চলছে। এটা হলো তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। বেশ 1400 সাল মানে 1993 সালে এখানে ফালাকাটায় একটি ব্রিজ ভেঙেছে, সেই ব্রিজ আজও তারা তৈরি করতে পারেনি। এটা হলো তৃণমূলের উন্নয়ন। এখানে একটা সড়ক তৈরি হচ্ছে, সেই সড়কের কন্ট্রাক্টর সেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের রাস্তায় ধরে চর মেরে তাড়িয়ে দিয়েছে, কারণ সে পয়সা চেয়েছিল বলে। কারণ তার আগে তার দাদাদের পয়সা দিয়ে দিয়েছিল সেই কন্ট্রাক্টর। এটা হলো তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। বেশ, আমরা দেখবো ফালাকাটাতে কিরকম উন্নয়নের জোয়ার বিজেপি আনে যদি জেতে। কিন্তু ফালাকাটা থেকে একদম আমাদেরকে ভবানীপুরের দিকে শিফট হতে হচ্ছে, কারণ এই মুহূর্তে আমাদের কাছে যে খবর, এবং আমি আবারও বলছি, চ্যালেঞ্জ করে বলছি, যে এই খবর ভুল প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যদি রিপাবলিক বাংলায় আসতে চান অবশ্যই আসুন। কিন্তু আমি লাগাতার বলেছিলাম রিপাবলিক বাংলা ভুল ছিল। রিপাবলিক বাংলায়, জবাবচায় বাংলা বা কিশলয়ের অগ্নিবাণে আমরা ব্রেক করেছিলাম 50 জন বিধায়কের নাম বাদ যাবে। আমরা এক্সপেক্ট করিনি যে 75 জনকে মমতা বন্দ্যোপাধ্যায় ছেটে ফেলবেন। আজ আবারও বলছি, সূত্রের খবর, একেবারে ভেতরের সূত্র ভবানীপুরের যে ব্রেকিং নিউজ আমরা পাচ্ছি, দলীয় যে রিপোর্ট তৈরি হয়েছে সেই রিপোর্টেই মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন, ট্রেল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টারনাল যে রিপোর্ট, সেই রিপোর্টে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে, কারণ এসআইআর এ এত সংখ্যক নাম যে বাদ পড়বে সেটা প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেস ভাবতে পারেনি। কিন্তু তারপর তৃণমূল কংগ্রেস যখন দেখেছে যে এটা বুথ ভিত্তিক ব্যাপকভাবে ধাক্কা দিতে পারে, তৃণমূল কংগ্রেস নিজেদের ড্যামেজ কন্ট্রোল শুরু করেছে। ভবানীপুরে 5000 ভোটে পিছিয়ে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা সূত্রের খবর। ইন্টারনালি যে রিপোর্ট, এবং সেই রিপোর্ট নিয়ে ইতিমধ্যে সুব্রত বক্সী, জয়প্রকাশ মজুমদার, এমনকি শোভনদেব চট্টোপাধ্যায়দেরও আলোচনা করতে দেখা গেছে। সেখানে নির্দিষ্টভাবে ভবানীপুরের একাধিক ওয়ার্ডে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী অন্যদিকে আবার তুরীয় মেজাজে একের পর এক বোমা, গুলি, বিস্ফোরক, বিধ্বংসী বক্তব্য রেখে দিচ্ছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 1 ভোটে হলেও জিতবো। শুভেন্দু অধিকারী আমি জানি না কোথা থেকে বলছেন, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন 25,000 ভোটে হারাবো। কি বলেছেন শুভেন্দু অধিকারী, একবার শুনি। 25,000 ভোটে হারাবো, আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব, আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। আমি এখানে আসার পরে ওর এবং ওর ভাইদের অত্যাচারের কথা আমাকে বলছে সবাই, বলে আমাদের উপর ভীষণ অত্যাচার করে। আমি বলেছি মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। আমাকে আটকাতে পারবে না। আমার মাথা ফাটালে মেরে ফেললেও এখানে পড়ে থাকবো, পারবে না। আপনি দেখবেন আমাকে, আপনি দেখবেন। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। ওকে মেটিয়া বুরুজ পালাতে হবে খালাকে। আমি মণিশঙ্করদাকে দিয়ে শুরু করছি। মণিশঙ্করদা, শেষ মুহূর্তে কি মমতা বন্দ্যোপাধ্যায় মেটিয়া বুরুজে নমিনেশন ফাইল করবেন, এরকম কি কোনো খবর আপনাদের কাছে আছে? শুভেন্দু অধিকারী বারবার মেটিয়া বুরুজের কথা কেন বলছেন? না, বলছি তোমাদের খবরটা তো ফেল করে গেল। তোমরা বললে 5,000-এ পিছিয়ে আছে নাকি রিপোর্ট, উনি বলছেন 25,000-এ জিতো, মানে সেটা উনি রাজনৈতিক বক্তব্য বলতে পারেন, কিন্তু আপনার কি মনে হয় 4,000 ভোটে পিছিয়ে আছে? একটা জিনিস স্বীকার করতেই হবে, এই যে পাশের বাড়িটাতে উনি ক্যাম্পেইন করতে আসছেন, এটাই তো গণতন্ত্র, এটাই তো শিক্ষার ব্যাপার। উনি তো বলছেন মমতা ব্যানার্জির পাশের বাড়িতে উনি ক্যাম্পেইন করে এসেছে, যাবেন, কোনো বাধা বিপত্তি নেই, তো করুক না। সারা ভবানী, শুভেন্দু অধিকারী তো এটাই তো গণতন্ত্র। শুভেন্দু অধিকারী তো আসনই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? যখন একটা লোক জিতে যাবেন কনফার্ম, এবং আপনাদের মতো রেসপন্সিবল একটা রিপাবলিক চ্যানেল তারাও পিছিয়ে থাকার কথা বলছে, এত হুঙ্কার দেওয়া তো দরকার নেই।
কোথায় চলে যাবেন, মেটিয়াবুরুজ যাবেন না মেদিনীপুরে যাবেন না বাঁকুড়া যাবেন, সেটা উনি ঠিক করবেন। এইসব কথাগুলো অবান্তর কথা বলার তো কোনো না, উনি ঠিক করবেন কেন? উনি এটা বলছেন না কেন যে আমি ভবানীপুরেই দাঁড়াবো, আমি আর অন্য কোথাও দাঁড়াবো না, কোনো ক্যান্ডিডেট চেঞ্জ হবে না? কিছুক্ষণ আগে অর্জুন সিং এর বাইট দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে তৃণমূল যদি ছাপ্পা মেরে তো জিতে, তাহলে উনিও ছাপ্পা মেরে, তৃণমূলে যখন ছিল ছাপ্পা মেরেই তখন অর্জুন সিংকে লোকে চিনেছে। দেখুন কেজরিওয়াল আজকে এক জায়গায় খালাস হয়ে গেছে, তার মানে ইন্টেনশনটা কি ছিল? যে কেস দাও, কেস দিচ্ছে জিতবো, তারপরে প্রমাণ হবে যে না তুমি কোনো দোষী করেনি। তার মানে বিজেপির ইন্টেনশন হচ্ছে আমাকে একটা কথা বলুন, আপনি নিজেও খুব ভালো করে, আপনি গড়িয়ারটাকে চেনেন, বালিগঞ্জ চেনেন, ভবানীপুরটাও নিশ্চয়ই চেনেন। আমাকে বলুন না, এই 5টা ওয়ার্ড, সেই 5টা ওয়ার্ডে আপনারা কনফিডেন্ট? ওখানকার কাউন্সিলররা কনফিডেন্টলি বলতে পারবে তো? আমি আপনার কথা বলছি, এখানে তাপসদা আছে, কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, ওনাদের একটা কনস্টিটিউয়েন্সিতে যতগুলো মানে ওই মিউনিসিপ্যালিটির যেগুলো ওয়ার্ড আছে সবগুলোতে বিজেপি জেতা, কিন্তু এমএলএটা হচ্ছে তৃণমূলের। মানুষ ঠিক করে যখন একটা কাউন্সিলরের ভোট হয় তখন লোক দেখে ভোট দেয়, যে তার একটা পার্সোনাল একটা ইয়ে। তারপরে যখন এমএলএর ভোট হয়, তারপরে পলিটিক্স ভোট হয়, কোন রাজনীতিকে আমি দলকে আমি দেবো, যেমন সিম্বলে ভোট হয়, ফলে একটা সিম্বল চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ছাড়লেন কেন? না, আরে নন্দীগ্রামটা তো একটা ইমোশনাল, মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিল, তারপর তো 1900 ভোটে জিতেছে। রাজনীতিটাই তো ইমোশন। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমোশন দক্ষিণ কলকাতা নিয়ে আর নন্দীগ্রাম নিয়ে কোনো ইমোশন নেই। টুডে দ্য ম্যাটার ইজ সাব জুডিস বিফোর দ্য অনারেবল হাইকোর্ট। আরে আবার সাব জুডিসের কথা বলে দিচ্ছেন। 1900 ভোটে জিতেছে দাদা, এমন কিছু ব্যাপার নয়। উদয়নগো 75 ভোটে জিতেছে, 75 ভোটে জিতেছে উদয়নগো। ফলে আপনি যদি দেখান ভবানীপুরে আগের থেকে ডিক্লেয়ার করে দিয়েছেন, ভালো কথা। আমি তো কনফিডেন্ট এইটা হচ্ছে শুভেন্দু অধিকারীর লাস্ট মরণ বাঁচানোর লড়াই। যারা মরে যাওয়ার আগে আর্তনাদ করে না, সেই চিৎকারটা হচ্ছে এইটা। তাহলে আজকের ভোটের পরে, এই ভোটটার পরে দেখবেন শুভেন্দু অধিকারীর কি হাল হয়, সেটা আপনারা এখানে আসবেন তখনই আপনি দেখবেন। মানে সিরিয়াসলি শুভেন্দু অধিকারী কিন্তু যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে হয় তিনি প্রচন্ড কনফিডেন্ট, তিনি জানেন একদম হাতের তালুর মতন, তিনি বুঝে গেছেন ভবানীপুর জিতছেন, নয়তো উনিও হয়তো টেনশনে রয়েছেন। কেসটা কি? সবার আগে আমাদের যে দ্বিতীয় তালিকায় আমার প্রচুর সহকর্মী যাদের নাম টিকিট পেয়েছেন, প্রত্যেককে গৈরিক অভিনন্দন জানাই। আচ্ছা, এখানে চিৎকার চেঁচামেচি আর্তনাদের কথা হচ্ছিল, ময়ূক এই স্টুডিওতে আমি তৃণমূলের মুখপাত্রের মুখে এত আর্তনাদ শুনছি কেন? এই যে মরণের আগে আর্তনাদ তো মণিশঙ্কর বাবু আপনি এত করছেন কেন? শুভেন্দু অধিকারী তিনি প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, ভবানীপুরে তিনি দাঁড়িয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন আজকে থেকে নয়, বহুবার থেকে বলছেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তার যদি এতই নিজের জেতার ব্যাপারে যদি এতই তার আত্মবিশ্বাস থাকতো, উনি আবার নন্দীগ্রামে দাঁড়ালেন না কেন? শুভেন্দু অধিকারী কিন্তু দাঁড়িয়েছেন ভবানীপুরে, উনি বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের ভরসা, নিজের উপর এত আত্মবিশ্বাস থাকতো, নিজের কাজের উপর এত আত্মবিশ্বাস থাকতো, এটা তো পুরোটাই ওনার রাজ্য, নন্দীগ্রামে দ্বিতীয়বার দাঁড়ালেন না কেন? আচ্ছা, উনি দাঁড়ালেন না, ওনার যে যুবরাজ যে কথায় কথায় এত কিছু বড় বড় লেকচার দেয়, তিনি দাঁড়ালেন না কেন? ভয় পেয়েছেন? এখনো 5 বছর হয়ে গেছে, হারের কাঁটাটা এখনো গলায় আছে। আচ্ছা, দ্বিতীয় কথা, এই যে গণতন্ত্র বলছে কি, শুভেন্দু অধিকারী পাশের বাড়িতে গিয়ে ক্যাম্পেইন করবেন বলে উনি বলছে গণতন্ত্র না, এইটা হচ্ছে নির্বাচনতন্ত্র এখন আছে। এই মুহূর্তে নির্বাচন কমিশন আছে বলেই ভারতীয় জনতা পার্টি বা যে কোনো বিরোধী তারা বেরিয়ে প্রচারটা করতে পারবে। বিভিন্ন জায়গায় যে এত বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এসছে, এটা লজ্জা না আপনাদের? এতগুলো জায়গা, সেখানে বিজেপি নেই, কেরল বলুন, তামিলনাড়ু বলুন, সেখানে বিজেপি সরকার নেই, কিন্তু এত বিপুল সংখ্যক কি কেন্দ্রীয় বাহিনী গেছে? না, এই পশ্চিমবঙ্গে পাঠাতে হয়েছে কেন? এই আপনাদের জন্য, কারণ আপনারা চুরি, ডাকাতি, লুটতরাজ, ধমকানো, চমকানো, সাদা থান পাঠানো, বোমা দিয়ে খুন করা, এগুলো আপনারা করে এসেছেন এবং করতে চান। সেইটা বাধা দেওয়া হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আর্তনাদ শুনতে পাচ্ছি, আর স্টুডিওতে শুনতে পাচ্ছি। আর শেষ একটা কথা বলি, এটা খুব ইন্টারেস্টিং কথা ময়ূক বললে, এই যে বললে যে 5টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছে, লোকসভাতেও খালি 2টো ওয়ার্ডে পিছিয়ে আছে। কোন 2টো ওয়ার্ড জানো তো? ওই যে উনি বললেন না, একদম ঠিক কথাই বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বিশেষ প্যাকেজ, দুধেল গাইড প্যাকেজ, তাদের জন্য উনি জিতে আছেন। এবং উনি বলছেন কর্পোরেশন ভোট, ওটা ভোট হয়েছিল না মস্করা হয়েছিল? রাজীবা সিনহার নেতৃত্বে, উনি তো দলীয় ক্যাডারই, রাজীবা সিনহার নেতৃত্বে যেটা ভোট হয়েছিল, ভোট হয়নি। যদি একদম প্রপার যদি ভোট হতো, মমতা ব্যানার্জি বহু আগেই বাপি বাড়িজা হয়ে যেতেন। 47,000 তো নাম বাদ গেছে, অ্যাডজুডিকেশনে 14,000 আছে। এরপরে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 1 সেকেন্ডে বলেছিলেন না যে আমি না থাকলে 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডে উনি মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবে। আমি আরেকটা ব্রেকিং নেব, আরেকটা ব্রেকিং নিয়ে আমি নবনীতাদির কাছে যাব। এই ব্রেকিংটাও খুব ইন্টারেস্টিং। দেখুন, কিছু তো একটা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওপেনলি
বলতে পারছেন না যে আমি 50,000 1 লাখ ভোটে জিতবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখ ভোটে সম্ভবত জিতেছেন, আমি ভুল হতে পারি সংখ্যাটা, 7 লাখই মোটামুটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় যদি 7 লাখ ভোটে যেতেন, কনফিডেন্সের সাথে যদি এটা বলতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা বলতে পারছেন না যে আমি মিনিমাম 7,000 ভোটে জিতবো? বলতে পারছেন না, তার কারণ অবস্থা শোচনীয়। যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, যে ইন্টারনাল রিপোর্টের কথা বলছিলাম, যে ইন্টারনাল রিপোর্টের পর আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস চুপচাপ হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস বেশি প্রতিক্রিয়া দিচ্ছে না, তৃণমূল কংগ্রেস দেওয়াল লেখান করছে, তৃণমূল কংগ্রেস গ্রাউন্ড লেভেলে কাজ করছে, কিন্তু মিডিয়ার সামনে বেশি প্রতিক্রিয়া দিচ্ছে না। তার কারণ দ্বিতীয় যে ব্রেকিং নিউজটা, সে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে পরিষ্কার করে দেবে। এই মুহূর্তে যে দ্বিতীয় ব্রেকিং নিউজ, সে ব্রেকিং নিউজটা আমি নিতে বলবো যে পর্যালোচনা হচ্ছে, সেই পর্যালোচনা বৈঠকে বারবার আলোচনা করা হচ্ছে ওয়ার্ড ভিত্তিক মানুষজনের কাছে পৌঁছানোর। টিএমসির বৈঠকেও পরিসংখ্যান নিয়ে আলোচনা হয়েছে, পরিসংখ্যান দেখে মাথায় হাত একাধিক নেতার। তার কারণ এবারের লড়াইটা প্রয়োজনে তাবড় তাবড় ভিআইপি নেতা যারা রয়েছেন তারা হয়তো ভবানীপুরেই পড়ে থাকবেন, কিন্তু ভবানীপুরকে জেতাতে হবে। তৃণমূল কংগ্রেসের জন্য এটা প্রেস্টিজ ফাইট হয়ে গেছে। ভবানীপুরের অধিকাংশ এলাকা নিয়ে ভয় তৃণমূল কংগ্রেস। আমি নবনীতাদির কাছে যাব। নবনীতা, খুব স্পেসিফিক্যালি আমার প্রশ্ন, এটা একটা সাইকোলজিক্যাল ওয়ার চলছে, এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ যেন চলছে। শুভেন্দু অধিকারী টানা আপার হ্যান্ড নিয়ে চলেছেন, আর যে শাসক দল যার মূলত আপার হ্যান্ড নেওয়া উচিত নির্বাচনের সময়, সে ক্রমশ ব্যাকফুটে যেন যাচ্ছে, এবং এই ব্যাকফুটে যাওয়াটা তার চোখে মুখে শুধু নয়, তার বাচনভঙ্গিতেও প্রকাশ হচ্ছে। একটা ভোটে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সুপার ব্র্যান্ড জিতবে? উনি তো বলবেন যে শুভেন্দু অধিকারী তিনি একটা ভোটে হারবেন, এটা তো তার বলার স্টাইল হবে। তিনি পুরোটা বলছেন যে আমি একটা বলে হলো জিতবো, মানে ইটস লাইক আমি মিনিমাম 8টা থেকে 8:05 অবধি আমি শো করব, আমার শো 8টা থেকে 9টা অবধি কিন্তু আমি করব না। ঠিক। এখন তুমি যদি একটা পরীক্ষা দিয়ে যাও ময়ূক, তোমার কাছে না আছে পেন, না আছে পেন্সিল, তোমাকে কোয়েশ্চেন পেপারও দেয়নি, আমি সেটাই বলছি, তুমি পেন পেন্সিলটা না নিয়ে গিয়েছিলে, কিন্তু যাওয়ার পথে তোমার হাত থেকে পড়ে গেছে বা হারিয়ে গেছে, তখন তুমি কনফিডেন্ট বোধ করবে কি? তুমি কি মনে করবে আমি কনফিডেন্ট, আমি কিন্তু একদম 100 রেডি করে এসেছিলাম, কিন্তু আমি লিখতে পারবো, ভেবে এসেছিল, কিন্তু পেন পেন্সিলটা হারিয়ে যাওয়ার পরও কি একই কথা ভাববে? মমতা ব্যানার্জি ঠিক সেম কন্ডিশন হয়েছে। তার গুটি তৈরি করার যে পুলিশ কর্মী, যাদেরকে দিয়ে তিনি এতদিন এত বছরের পর বছর 2011 সাল থেকে গৃহপালিত পশুর মতো ব্যবহার করে, যাদেরকে দিয়ে ভোট করিয়েছেন, যাদেরকে দিয়ে লুট করিয়েছেন, তোলাবাজি করিয়েছেন, ঠিক তারা যে মুহূর্ত থেকে সরে গেছে, সেই মুহূর্ত থেকে কিন্তু তিনি এই কনফিডেন্স লেভেলটাকে ল্যাক বোধ করছেন। এতটাই মানে ওনার কনফিডেন্স লেভেল কমে গেছে, তিনি ভুল ভাল বকছেন, মানে তার কোনো মাথা মুন্ড নেই। উনি কি বলছেন, উনি হয়তো নিজে শুনতে পেরে তারপরে শোনার পর রিয়েলাইজ করছেন আমি ভুল বলছি। কিরকম ভুল বলছেন? উনি বলছেন যে এই যে যারা নতুন বদলি হয়ে এসেছে নির্বাচন কমিশনের আধারে, তারা নাকি ড্রাগস মাফিয়া, তাদের মাধ্যমে নাকি ড্রাগস পাচার করবে বিজেপি, তাদের মাধ্যমে নাকি এই অস্ত্র পাচার করবে। তা আমাকে একটা কথা বলো তো ময়ূক, এরা কি এতদিন কীর্তন গাইতো নাকি শিয়ালদা স্টেশনে? গাইতো না নিশ্চয়ই। তাহলে এতদিন এরা কোথায় ছিল? মঙ্গল গ্রহ থেকে টপ করে পড়েছে নাকি? এরা বঙ্গেই তো ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যেই তো ছিল, অন্য কোথাও ছিল না। তাহলে এতদিন ওনারা ছিল না নাকি? বিষয়টা এরকম যে এতদিন এই কাজগুলো ওনাকে যারা সাহায্য করতো তারা হাত থেকে ছটকে গেছে, তারা হাত থেকে ফসকে গেছে বলে ওনার এত মানে উঁচু স্বরে কথা, এত মানে ওনার কনফিডেন্স লেভেল ল্যাক করছে। সমস্যাটা কোথায়? তাহলে আজকে যদি ওনার এতই কনফিডেন্স থাকে মা মাটি মানুষের প্রতি, ওনার বক্তব্য তো উনি মা মাটি মানুষের প্রতিনিধি, কনফিডেন্ট, তাহলে এই যে লোকগুলো চলে যাচ্ছে আইপিএস আইএএস বা উচ্চ দলের উচ্চ স্তরীয় যে আমলারা চলে যাচ্ছে, তারা চলে যাওয়ার জন্য এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। উনি তো পুরো ভীতশ্রদ্ধ হয়ে আছেন। যেদিন প্রার্থী তালিকা ঘোষণা হলো, তুমি দেখেছিলে ওনার মুখটা? মনে হচ্ছে ভয় একদম শুকনো হয়ে আছে, একদম পাঁচশো হয়ে আছে ওনার মুখটা, দেখবার মতো বিষয়। আরো একটা কথা বলি, মাননীয় বারংবার যে সাম্প্রদায়িক বিষয়ে উস্কানিমূলক কথা বলে যাচ্ছেন যে ঈদের আগে এনাদেরকে ট্রান্সফার করা হয়েছে, আমি মানুষের জ্ঞাতার্থে বলে রাখি, এটা কিন্তু ঈদের আগে ট্রান্সফার নয়, এটা নির্বাচনের আগে ট্রান্সফার। এই যে মানুষকে ভলকি দেওয়ার যে বিষয়টা, উস্কানি দেওয়ার যে বিষয়টা, এবার এটা বন্ধ করুন মমতা বন্দ্যোপাধ্যায়, অনেক হয়েছে। আপনি ভয় পেয়েছেন, বোঝা যাচ্ছে, এটা কারোর কাছে লুকোনোর কিছু নেই এখানে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এটা বলছেন কেন? আমি একবার তোমাকে একটু থামাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যেটা নিয়ে এখনো আমাদের কানে বাজছে ওই কথাটা?
মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলবেন একটা ভোটে জিতবো, একটা ভোটে হলেও জিতবো, এক ভোটে জিতবো, এগুলো কেন বলছেন? এটা কেন হবে? আমি একবার শোনাবো এবং তারপর আমি তোমার প্রতিক্রিয়া নিয়ে আমি অরিন্দম দার কাছে যাব। हमारा भवानीपुर एक छोटा केंद्र, जैसे हम आपको उदाहरण का स्वरूप देते हैं, एविडेंस, ओनली 2.6 lakh voters were there. Now earlier you have excluded 44,000, and this time because of logistical discrepancies 14,000, and also for 2,000 you deleted. Where is the voter? Why they are missing? In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. I believe that. I have that trust. I believe God. I believe all the Ma, all natures, all religions, all Hindus, Muslims, Sikh, Isai, Bauddha, Jaina, Parsi. I respect all the community caste. কি বলবে, মানে একজন ভোটার হলেও সেই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হবে, মানে তুমি ওনার এই মুখটা জায়গাতে একবার মন দিয়ে দেখলে ময়ূক, ওনার মুখে ভয় স্পষ্ট। তৃণমূলের এক কর্মী বলছেন এক নিউজ চ্যানেলে বসে যে আমরা আমাদের কোমরের জোরে ভোট করব। এই কোমরের জোরটা কি বলো তো, আমি একটু পরিষ্কার করে বলি। যখন পঞ্চায়েত ভোট হলো, মাত্র একটি জায়গা থেকে তৃণমূল হেরেছিল, আর ঠিক যে জায়গা থেকে তৃণমূল হেরেছিল ঠিক বিকাল বেলাতেই ওই জায়গার ওসি বদলি হয়ে গেল। তার মানে কোমরের জোরটা হচ্ছে এই পুলিশ কর্মী যাদের করে গৃহপালিত পশু করে রেখেছেন। তাহলে এই যে পুলিশ কর্মীরা বদল হচ্ছে, মাথাগুলো বদল হয়ে যাচ্ছে, সুষ্ঠুভাবে ইলেকশন করার জন্য নির্বাচন কমিশন যেটা করছে, এতে উনি ভয় পাচ্ছেন, সর্বোপরি ভয় পাচ্ছেন, উনি ভয় করে সিটিয়ে রয়েছেন। সেই জন্য উনি একটি ভোটে জিতবো এটা বলতে গিয়ে ওনার 10 বার ভাবতে হচ্ছে, ওনার মুখে কনফিডেন্স লেভেল ল্যাক করছে, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এটা। কিন্তু এটা একটা অনুমান, কিন্তু তার পাশাপাশি যেটা বাস্তবে মানে চোখের সামনে দেখছি অরিন্দম দা, সেটা কিন্তু মারাত্মক। দেখুন, তৃণমূল কংগ্রেস আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু আমাদের জনসংখ্যা, সেই জনসংখ্যা যদি হু হু করে রাজনৈতিক হিংসায় কমতে থাকে, সেটা কাজের কথা নয়। মানে গোটা দেশে আমরা যেভাবে ভোটটা করছি, আমার সাথে আমি আসছিলাম যখন একজন আমার অহমিয়া সহকর্মী, আমি তাকে জিজ্ঞেস করলাম কিরে ভোট দিতে যাবি না? ও বললো হ্যাঁ ভোট দিতে যাবো, কিন্তু এক দফায় ভোট তো ও দিয়ে সেদিনই মোটামুটি চলে আসবো হয়তো। এটা ওদের নর্মাল প্রসেস। আমাদের 2 দফায় ভোট ঠিক আছে, কিন্তু হিংসাও যেন এর সাথে সাথে আমাদের পিছু ছাড়ছে না। হারোয়াতে আজকে কি হয়েছে, এবং হারোয়ার একটা ব্রেকিং নিউজ আমি নেব, এবং এটা দুর্ভাগ্যজনক যে এই সময় কেন্দ্রীয় বাহিনীও এটা থামাতে পারছে না। কেন থামাতে পারছে না? হারোয়ায় তৃণমূলের হাতে তৃণমূল খুন, বুথ সভাপতিকে কুপিয়ে খুন দলেরই একাংশের। আমি জানি না ক্যান্ডিডেট লিস্ট নিয়ে গন্ডগোলের যে এটা হয়েছে কিনা, কিন্তু কেটে নেওয়া হয় মহীশূর কাজীর 2 হাতও। অন্য লবির হাতে খুন এই মহীশূর। অরিন্দম দা কি বলবেন? প্রথম কথা ময়ূকবাবু, আপনি যে বললেন না হাড়োয়া, তার সাথে আপনি একটু অ্যাড করুন, সেটা হচ্ছে কি ভাঙড়ও দেখুন আজকে কি বিভৎস অবস্থা, বোমটা কিভাবে বাস্ট করেছে এবং কিভাবে সাধারণ মানুষ কিভাবে বলছে। আমি বিস্মিত হচ্ছি, অনেকে হয়তো বিস্মিত হচ্ছে যে মানে 43 জন পুলিশ অফিসারকে বদলি করেছে, এসপি, ডিআইজি, ডিএম, ডিও, 4 জন কমিশনার, 13 জন এসপি, 13 জন ডিএম। আমি সবচেয়ে বেশি বিস্মিত হয়েছি হোম সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি বদলি শুধু নয়, তামিলনাড়ু তো পাঠিয়ে দিয়েছে, আবার একজনকে কেরালা পাঠিয়ে দিয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে ইলেকশন কমিশন যেদিন নাকি ভোট ডিক্লেয়ার করে সেই দিন থেকে কিন্তু আইন শৃঙ্খলাটার দায়িত্ব এসে যায় ইলেকশন কমিশনের আন্ডারে। তাহলে আপনারা হয়তো বলছেন তাহলে এই ইলেকশন কমিশনের আন্ডারে যদি হয়, তাহলে এখনকার এটা হচ্ছে যে বীজটা বপন করেছে না, তার ফল যেটা উঠেছে সেই ফল খেয়ে তো মানুষ মরছে। যদি পরিশ্রান্ত পথিক সেই গাছের নিচে একটু বিশ্রাম নিতে গিয়ে সেও আজকে মরে যাবে। কেন আপনাকে আজকে বলছি ইলেকশন কমিশন কেন আজকে সিরিয়াস ডিসিশন নিয়েছে? অনেকে এটা নিয়ে চেঁচামেচি করছেন যে কেন কিভাবে বদলি করলো। শুনে রাখুন, আপনাদের বলি, 2002 সাল থেকে কিন্তু এই সিস্টেম চলছে, এবং রিপ্রেজেন্টেশন অফ পাবলিক যেটা আজকে রয়েছে সেখানে আপনি সেকশন 15 এবং 16টা দেখে রাখুন যে তাদের পুরো দায়িত্ব দেওয়া আছে। এবার আপনাকে শেষ করছি একটা কথা বলি, আমি আপনাকে শুধু একটা কথা বলছি, আপনারা তো বলছেন এবার প্রায় 2 লক্ষ ফোর্স আমরা পাচ্ছি।
নানা রকম ব্যবস্থা দিচ্ছে। আপনি আমাকে বলুন তো 2021 সালে সিআরপি থেকে সমস্ত কিছু আমরা 60,000 পেয়েছিলাম এবং আমি অবজারভার পেয়েছিলাম আমরা হচ্ছে 349 জন। কেন এতজন মৃত্যু হয়েছে? কি কারণে মৃত্যু হয়েছে? 2018 আমি তাপসদাকেও এই জিনিসটা বলবো। তাপসদা, ভাঙড়ে আপনাদের নিজেদের বিধায়ক রয়েছে, ভাঙড় কিন্তু সেন্সিটিভ জায়গার মধ্যে পড়ছে। কেন্দ্রীয় বাহিনীও, আমরা বারবার বলছি কেন্দ্রীয় বাহিনী নিজের কাজটা করুক, কিন্তু ভাঙড় নিয়ে আইএসএফ কেও দায়িত্বশীল হতে হবে। আপনাকে আমি 1.5 মিনিট দিচ্ছি। প্রথম থেকেই আপনি জানেন আমাদের বিধায়ক পরিষ্কার বলেছে ভাঙড়কে বোমমুক্ত ভাঙড় বানিয়ে কবে হবে। এবার মুশকিল হচ্ছে নওশাদ সিদ্দিকী একমাত্র আরাবুল ইসলামকে দলে নিয়ে নিলেন। না, এবার প্রশ্ন আছে, সেটা তো আলাদা প্রশ্ন। ওটা বলতে গেলে তো পবিত্রকরকে দলে নিয়ে নিল, সেটা ছাড়ুন। বিষয়টা হচ্ছে যে আপনাকে তৃণমূলের কি বি টিম নাকি? তৃণমূল যাকে দলে নিয়ে নেবে তাকে মুক্ত করবার জন্য নওশাদ সিদ্দিকী রাস্তায় নেমেছে। বেশ, সেটাকে করতে যাওয়ার জন্যই আপনি দেখুন ঘটনাগুলো। আপনি সবচেয়ে বড় কথা বলবেন, জীবনতলায় বোমবাদিশ, প্রশাসনিক সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কাকে বলেছিলেন এবং হিউম্যান রাইটস কমিশনের দ্বারা আখ্যায়িত নটোরিয়াস ক্রিমিনাল কে? শওকত মোল্লা? আমি বলছি না। তাহলে একটা মুখ্যমন্ত্রী যখন তার সভায় দাঁড়িয়ে বলতে পারে, প্রশাসনিক সভায়, যে তুই জীবনতলায় বোম বাঁধিস, তাহলে সেই ভোটে দাঁড়িয়েছে ওখানে। যেই মুহূর্তে তার নাম প্রকাশ হয়েছে, বোম বাঁধার লোক তো বোম বাঁধার ব্যবস্থা করেছে, যেই বোম বাস্ট করেছে। তো নির্বাচন কমিশন করছে কি? প্যারামিলিটারি ফোর্স করছে কি? আর হারোয়ার যার কথা বলছেন তাকে দেখুন কিভাবে কুপিয়ে খুন করেছে। কারণ ওই টোটাল চত্বরটা, হারোয়া অঞ্চলটা হচ্ছে মাফিয়াদের হাতে বন্দি। ওই জলকর কার কন্ট্রোলে থাকবে? সে আপনি যার বলুন, খালেক মোল্লা থেকে আরম্ভ করুন, যা বলুন, জলকর কন্ট্রোল করবে মিডিয়া, ওই সমস্ত মাফিয়া। তার জন্যই কিন্তু ওদের খুনোখুনি, ওদের এটাকে তৃণমূল কন্ট্রোল করে, পুরো তৃণমূল কন্ট্রোল করে। এবং দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কন্ট্রোল করে। যা তৃণমূল তাই বিজেপি, তো আমার কথা নাই তো মুকুল রায়ের কথা, সরিগ মুকুল রায়ের কথা। আপনি কি মুকুল রায় কি এখন আইএসএফ? মুকুল রায় বলেছে, আপনাই তো দেখিয়েছেন, সেটা দেখানি তো দাঁড়িয়ে। আমার সময় একেবারে শেষ, কিন্তু আবারও বলছি, এবারে নির্বাচনটা জমে উঠেছে। তৃণমূল নিজের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, বিজেপি এখনো 38টা নাম বাকি রেখেছে, আইএসএফ কি করে সেই দিকে চোখ থাকবে। কিন্তু বাংলাকে এবার জিততে হবে। হ্যাঁ, আমরাও বলছি বাংলা জিতুক, বাংলার অস্মিতা ফিরুক। আমাদের যেন আবার বাংলাদেশের কোনো অ্যাড্রেসে নিজেদের ভোটার আইডি কার্ড বা ওদের দেশের যাবতীয় কিছু না বানাতে হয়। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH